ড্যানিয়েল পারও চেষ্টা। একজন সাধারণ পুলিশ অফিসার মাস্টার প্ল্যান করে রাজ্যের সিএম হয়ে যায়। সাধারণ থেকে সফলতার উচ্চতায় ওঠার, অসম্ভবকে সম্ভব করার এক্সপ্লেন। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা গেম চেঞ্জার। সিনেমার শুরুতেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সিএম শর্তমূর্তি হঠাৎ ঘুম থেকে দুঃস্বপ্ন দেখে জেগে উঠে এবং অস্থির হয়ে হার্ট অ্যাটাক করে বসেন। সিএম এর পরিবারের সদস্যরা শর্তমূর্তিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যেতে থাকে। হঠাৎ সেই সময়েই ফ্লাইওভার ভেঙে যায়। এতে করে কোনো গাড়ি সামনের দিকে এগোতে পারছিল না এবং বাইরে বৃষ্টি, তাই কয়েকজন ছাতা করে সিএমকে কাঁধে করে নিয়ে যেতে থাকে। মুখ্যমন্ত্রী এই অবস্থা দেখে আশেপাশের মানুষ বলতে থাকে, ঠিক হয়েছে, গরিব মানুষের টাকা পয়সা মেরে খেলে এমনই হয়। বৃষ্টির মধ্যেই মুখ্যমন্ত্রীকে হাসপাতালে আনা হয়। ওনার দুই পালিত ছেলে, বড় ছেলের নাম মাগাধীরা ও ছোট ছেলে মপিদেব। হাসপাতালে আনলে এখন একটু সুস্থ দেখাচ্ছিল তাকে, কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রীর হার্টবিটটা বেড়ে যায় এবং মুখ্যমন্ত্রী মারা গেছেন ভেবে দুই ভাই সেখানেই সিএম পদের জন্য লড়তে থাকে। বাবার মৃত্যুর জন্য কষ্ট বা দুঃখ নয়, সিএম এর জন্য ঝগড়াঝাটি করছিল। ঠিক তখনই ওদের দুজনকে অবাক করে চোখ খুলে সিএম, সে এখনো মারা যায়নি। এটা দেখে দুই ভাই স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে যায়। আর বড় ছেলে তো বলতে থাকে, বাবা তুমি একজন পাক্কা রাজনীতিবিদ, আইসিইউতেও মৃত্যুর সাথে রাজনীতি করতেছো। এদিকে দেখা যায় কয়েকজন গুন্ডা ট্রেন ড্রাইভারের গলায় ছুরি লাগিয়ে ট্রেন থামায়। একজন আইপিএস পুলিশ অফিসারকে মারতে এসেছিল ওরা, আর সেই পুলিশ অফিসার ছিল আমাদের মুভির হিরো রামচরণ। সে ট্রেন থেকে নেমে এসে একটু ডায়লগ মারে, আরে তোরা একজন আইপিএস কে মারতে পুরো ট্রেনকে থামিয়েছিস, বলে ট্রেনকে ছেড়ে দেয়। আর বর্তমান সময়ের পাতি গুন্ডাদের বিভিন্ন স্টেটে পিটাতে থাকে এবং বলে, আগে তো আমি আইপিএস পুলিশ অফিসার ছিলাম আর এখন ডিস্ট্রিক্ট কালেক্টর হয়ে গেছি। সবাইকে মেরে লাইনের সাথে বেঁধে রাখে। আর তখন তাদের বস এসে মুভি হিরো রামচরণকে রিকোয়েস্ট করতে থাকে তাদের ছেড়ে দেওয়ার জন্য। রামচরণ বলে, তোর লোকরা আমাকে ট্রেন থেকে নামিয়েছে, এখন আমি যাব কি করে। এদিকে আবার ট্রেন আসতেছে দেখে তাদের বস বলে, আমার হেলিকপ্টার নিয়ে যাও, আজকেই নতুন কিনেছি, এটা তোমায় দিয়ে দিলাম, তবু এদের ছেড়ে দাও। রাম সে হেলিকপ্টারে করে আসে এবং সবাইকে লাইনে বেঁধে রাখা রশি কেটে দিয়ে চলে আসে। একটুর জন্য সবাই বেঁচে যায়। অন্যদিকে রামচরণের প্রমোশনের জন্য তার বাড়িতে সবাই খুশি ছিলেন। তার মা বলে, তোকে পুলিশ হতে দেখেছি, এখন ডিস্ট্রিক্ট কালেক্টর হতে দেখলাম, এখন শুধু বিয়ে করে দেখাতেই বাকি, এখন তুই তাড়াতাড়ি বিয়ে করে দেখা। কিন্তু কেন জানি না তুই একদমই বিয়ে করতে রাজি হোস না। কি কারণে রাম বিয়ে করতে চায় না, এটা একটু পরেই জানতে পারবো। এদিকে সিএম এখন একটু সুস্থ হয়ে মিটিং করে সেখানে বলেন, এতদিন আমরা যা যা করেছি সব কিছু বাদ দিতে হবে। এখন থেকে আমার পার্টিতে কেউ কোনো প্রকার খারাপ কাজ করতে পারবে না, আর যদি কেউ কোনো অবৈধ কাজ করে তবে তার উপর পার্টি অ্যাকশন নেবে। এক কথা শেষ সময় বুড়ো সুবুদ্ধি হয়েছে। যাক, এটা খুবই ভালো বিষয়, দেখি সামনের দিকে কি কি ভালো কাজ করে সিএম। এদিকে রাম তার নতুন অফিসে এসে পড়েন। সেখানে কর্মরত সবাই তাকে সাদরে গ্রহণ করে। রামের সাইট সেক্রেটারি সাইট সত্যম এর সাথে পরিচয় হয় রামের। রাম তাকে বলে, আমার নিচে সকল ডিপার্টমেন্টের সাথে মিটিং করতে চাই, এখনই কল করতে বলে। সবাই এসে উপস্থিত হয় মিটিংয়ে। তখন রাম বলে, এই রাজ্যে যারা 2 নাম্বার ব্যবসা করে সবাইকে আমার সামনে দেখতে চাই। প্রথমত একজন অফিসার বলেন, 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে স্যার। তখন তাকে ভয় দেখাতে রাম বলে, আজকেই ডাকতে হবে। এদিকে দেখা যায় মন্ত্রী মপিদেব তার 2 নাম্বার প্রজেক্ট বালুর মাইনিংয়ে এসে কাজ বন্ধ করে দিতে বলে। সাথে সাথেই কাজ বন্ধ করে দেয়া হয়। তখন মপিদেব জানায়, এখন থেকে 2 নাম্বার কাজ বন্ধ থাকবে, এখন কোনো 2 নাম্বারের কাজ করা যাবে না, বাবা সাফ জানিয়ে দিয়েছে, কিন্তু তোরা রাতে কাজ চালু রাখবে। ঠিক তখনই একজন সীমাকে বলে, কালেক্টর সীমাকে ডেকেছে। সীমা সহ বাকি সবাই মিটিংয়ে আসে, কিন্তু 4 জন কালেক্টরের কথা অমান্য করে মিটিংয়ে আসে না। কালেক্টর সাথে সাথে তাদেরকে ধরতে পুলিশ পাঠিয়ে দেয়। রাম সবাইকে বলে, এতদিন যা যা খারাপ কাজ করেছো এখন থেকে সবকিছু বন্ধ করে দিতে হবে, যদি আমার কথা না শোনো তো তোমরা ঝামেলায় পড়ে যাবে। কিন্তু কালেক্টর রামকে সবাই মিলে মজা উড়াতে থাকে। তখন রাম সবাইকে বাসে উঠতে বলে। সীমা কাউকে ফোন করতে থাকে, সীমা সহ সবার ফোন সিজ করে দেয় রাম। সীমা ও রাম একে অপরকে আগে থেকে চিনত, তারা দুজনে একই কলেজে পড়তো।
রাম একটা বাসে করে সবাইকে নিয়ে ভীমারায় চাউলের গোডাউনে চলে আসে। ভীমারায় বিভিন্ন চালের বস্তা থেকে চাল বের করে দেখায়, কোনো সমস্যা নেই স্যার। তখন রাম একটা চালের বস্তা ধরে টান দিয়ে পুরো চালের টেকি ফেলে দেয়, আর ভিতরে একটা চালের বস্তা থেকে চাল বের করে। ভীমারায় রিলিফের চাল কেমিক্যাল মিশিয়ে বেশি দামে বিক্রি করে, আর সেই কেমিক্যাল ছিল মানুষের জন্য খুবই ক্ষতিকর। তখন রাম ভীমারায়ের চালের গোডাউন সিল করে দেয়। এরপর সোজা চলে আসে শহরের সবচেয়ে বড় শপিং মলে। সেখানে এসে ফায়ার ফাইটারের গাড়ি শপিং মলের সামনে নিয়ে আসতে বলে, কিন্তু জায়গা কম থাকার জন্য গাড়ির সামনে কোনোভাবেই ভিতরে আসতে পারছিল না। তখন রাম বলে, একই সমস্যার জন্য কিছুদিন আগে শপিং মলে আগুন নেভাতে পারেনি ফায়ার ফাইটাররা, আর এর জন্য সেখানে প্রায় ৩৬ জন মানুষ পুড়ে মারা গিয়েছিল। সরকারের নিয়ম না মানার কারণে এখন বিল্ডিং ভেঙে ফেলা হবে, কিন্তু মালিক বলে এটা ভাঙতে তো কয়েক মাস লেগে যাবে, আর এর মধ্যে আপনাকে আমি দেখে নেব স্যার। কিন্তু রামের আরেক স্পেশাল টিম চোখের পলকে পুরো বিল্ডিং ভেঙে ফেলে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, আবার বাসে উঠে অন্য আরেকজনের ২ নম্বর প্রজেক্টে যেতে ধরে। তখন সবাই বলে, আমরা আমাদের সব ২ নম্বরের কাজ বন্ধ করে দেব স্যার, আপনাকে কষ্ট করে আর যেতে হবে না। তখন রাম বলে, ঠিক আছে, কিন্তু যদি আমায় আবার যেতে হয় তাহলে তোদের খবর আছে। সেই দিন রাতে রাম তার এক বন্ধুর বিয়েতে আসে। সেখানে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করার সময় সবাই বলতে থাকে, আর কতদিন সিঙ্গেল থাকবি, এখন তো বিয়ে করতেই পারিস। তখন রাম তার কলেজ সময়ের কাহিনী বলতে শুরু করে। কলেজে অনেক চঞ্চল ছিল রাম, আর কোনো প্রকার অন্যায় কাজ সহ্য করতে পারতো না। সব সময় অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। তখনই দেখা যায় সীমাকেও। সে কলেজে খারাপ কাজ করত। ওদের সবাইকে তখন উচিত শিক্ষা দিয়েছিল রাম। তেমনি একদিন এক প্রফেসরের স্কুটি করে তার মেয়ের সাথে কলেজে যাচ্ছিল। তখন সেই প্রফেসরকে বেধড় মারতে থাকে রাম। উনি নাকি সুন্দরী মেয়েকে অনেক জ্বালাতন করে। এ তো বয়স হয়ে গেছে, এসব খারাপ কাজ করিস, তো লজ্জা করে না? ওনার পেছনে বসা মেয়ে রামকে থামানোর চেষ্টা করতে থাকে। রাম বলে, তুমি কি এক্সামে পাশ করতে পারোনি, তাই ওনাকে খুশি করতে ওনার সাথে যাচ্ছ? মেয়েটি বলে, আমি ওনার মেয়ে, আর আপনি কোন কেপিকে ভেবে আমার বাবাকে মারছেন? ডিপার্টমেন্টে কেপি নামে অন্য আরেকজন প্রফেসর আছে। তখন রামের পাশ থেকে একজন বলে, ইনি তো খুবই ভালো মানুষ, তোমায় ওই প্রফেসর কথা বলেছে। এটা শুনে রাম তার ভুলটা বুঝতে পেরে সরি বলে, কিন্তু প্রফেসর মেয়ে অনেক রেগে গিয়েছিল। সে তার বাবাকে পুলিশ কল করে ধরিয়ে দিতে বলে, আর প্রফেসর তাই করে। পরের দিন দীপিকা কলেজে আসলে একটা মেয়ে বলে, আমার জন্য রাম কেপিকে মারতে গেছে। একদিন ক্লাসে আমি যখন একা ছিলাম তখন কেপি স্যার আমাকে কুপ্রস্তাব দেয়, আর আমি রাজি না হলে আমাকে ফেল করার হুমকি দেয়। রামের সব ভালো কাজ সম্পর্কে বলতে থাকে সেই প্রফেসরের মেয়ে আমাদের মুভির হিরোইন দীপিকাকে। আর এসব শুনে বাবা মেয়ে চলে আসে থানায়, রামকে ছাড়িয়ে নেয়। তখন রাম দীপিকার বাবার কাছে ক্ষমা চায়, এবং তার একদিন পরে কলেজে এসে সেই প্রফেসরকে বেধড় কেলাতে থাকে। অন্যদিকে রামের দীপিকাকে ভালো লেগে যায়, কিন্তু দীপিকার মারপিট একদমই পছন্দ না। আর তুমি তো যেখানে সেখানে মারপিট করতে থাকো, তো আমাদের মধ্যে কোনো কিছু হওয়া সম্ভব না। রাম বলে, এখন থেকে আর কোনো মারপিট করব না, আমি তোমাকে প্রমিস করলাম। ঠিক তখনই পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছিল, আর দীপিকার দিকে বাজে নজর দিচ্ছিল, সাথে আজে বাজে কথা বলছিল। প্রথমে রাম তার রাগকে কন্ট্রোল করতে পারলেও একটু পরে দীপিকার সামনেই তাকে মারতে শুরু করে। দীপিকা অনেক আপসেট হয়ে রামকে থামায়, আর তখন পাশ দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছিল। এটা দেখে রাম সেই ছেলেকে পুলিশে ধরিয়ে দিতে চাইলে কোনো প্রমাণ না থাকায় সেটা সম্ভব হয় না। এসব দেখে দীপিকা রাগ করে চলে যায়। ওর পিছে পিছে রামও যায়, বলে, অন্যায় কিছু দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি কি করব বলো? দীপিকা বলে, নিজেকে কন্ট্রোল করতে হবে আর সমাধান খুঁজতে হবে। পরের দিন দীপিকা ও রাম ক্যাম্পাসে ঘুরতে থাকলে সীমা ও তার দলবল আবার রামদের সাথে জ্বালাতন করে। রাম অনেক কষ্ট করে দীপিকার সামনে নিজেকে শান্ত রাখে, আর দীপিকা গেলে ফিরে এসে আবার কেলাতে থাকে। এবং হঠাৎ দীপিকা সেখানে এসে সব কিছু দেখে ফেলে। দীপিকা আবার অনেক রেগে যায়, তুমি কখনো পাল্টাবে না রাম, অনেক কিছু বলে। রাম বলে, আমার রাগ কন্ট্রোল না হলে আমি কি করব বলো? দীপিকা বলে, সব কিছুর সমাধান মারপিট করে হয় না, তুমি ভালো করে গ্রাজুয়েট করে ডেপুটি কালেক্টর হও,
এবং তখন খারাপ মানুষদের নিজের রাগ দেখাতে পারবে, তাদের শাস্তি দিতে পারবে। কিন্তু রাম পরবর্তীতে 6 মার্কের জন্য ডেপুটি কালেক্টর হতে পারে না, তাকে আইপিএস পুলিশ অফিসার হতে হয়, যেটা দীপিকার একেবারেই পছন্দ ছিল না। আর এরপর থেকে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ নেই। আর এজন্যই রাম বিয়ে করতে চায় না। বর্তমানে রাম ডেপুটি কালেক্টর হয়েছে, কিন্তু দীপিকা কোথায় আছে রাম জানে না। কাহিনী প্রেজেন্ট টাইমে চলে আসে। এই গল্প শুনে তাদের এক বন্ধু বলে, আমি চিনি দীপিকাকে এবং সে কোথায় থাকে সেটাও জানি আমি। আর সাথে সাথে সাদা পানির পাওয়ারে বেহুশ হয়ে যায়। তখন রাম তার ডিউটি সীমা 2 নাম্বার বালুর মাইনিংয়ে যায়। এটা দেখে সীমার সব ট্রাক ড্রাইভার বলে, একবার ভিতরে আসলে ট্রাক দিয়ে পিষে চাপা দিয়ে বালি চাপা দিব। কিন্তু রাম ভিতরে ঢোকে না, বরং রাস্তায় দাঁড়িয়ে থাকে। রাম কেন ভিতরে আসে না এটা বুঝতে পারছিল না সীমা। এভাবেই কেটে যায় পুরো রাত। এবার সকাল হতে থাকলে শ্রমিকরা বাড়ি যাওয়ার জন্য ট্রাকে উঠে পড়ে, কিন্তু সাধারণ পোশাকে আগে থেকেই ট্রাকে উঠেছিল পুলিশ। তখন সব শ্রমিকদের ধরে থানায় নিয়ে যায়। এবার সীমা বুঝতে পারে রাম কেন ভিতরে আসছিল না। এবার সীমা কোনো উপায় না পেয়ে ফোন করে মুফিদেবকে। তখন মুফিদেব ফোন করে এসপিকে, কিন্তু এসপি বলে, এই মিশন কালেক্টর স্যার নিজেই করছে, তাই শ্রমিকদের ছাড়া আমার ক্ষমতার বাইরে। সীমা ও মুফিদেব উকিল ধরে। উকিল বলে, একটা উপায় আছে, কিন্তু প্রতিজনের জন্য 1 লাখ করে টাকা লাগবে। এত টাকা লাগবে শুনে আর কাউকে ছাড়ায় না মুফিদেব। সীমাকে আবার বাইরে থেকে লোক এনে কাজ চালু করতে বলে। ততক্ষণে রামের বন্ধু ছোট ঘুম থেকে উঠে এবং দীপিকা কোথায় আছে সেটা রামকে ফোন করে জানায়। সাথে সাথে রাম সাইদ সত্যমকে নিয়ে সেখানে চলে আসে আর সাইদ সত্যমকে বলে দীপিকাকে ডাকতে। রাম এসেছে শুনে দীপিকা অনেক খুশি হয়ে রামকে ভিতরে আসতে বলে, কিন্তু কেন জানি না রাম ভিতরে যাচ্ছিল না। আর দীপিকাও আসছিল না দেখে রাম গাড়ি নিয়ে চলে যেতে থাকে। ঠিক তখনই দীপিকা আসতে থাকে। রাম গাড়ি থামিয়ে দেয়। অনেক বছর পর আবারও দেখা হচ্ছে দুজনের। তখন দীপিকা রামকে তাদের বৃদ্ধাশ্রমের ভিতরে আসতে বলে, কিন্তু কেন যেন রাম ভিতরে আসতে চাইছিল না। এটা দেখে দীপিকা অনেক রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। সে ভেবেছিল রাম কালেক্টর হয়ে হয়তো ভাব বেড়ে গেছে, তাই চলে যেতে থাকে। আর তখনই সাথে সাথে ওই জেলার কালেক্টর চলে আসে। সেই কালেক্টর বলে, আমার অনুমতি না নিয়েই তুমি আমার এরিয়ায় ঢুকেছো, এর জন্য তোমার চাকরি চলে যেতে পারে। তখন রাম 2 জেলার সীমানা দেখিয়ে বলে, আমি আমার জেলাতেই আছি, কিন্তু তুমি বর্তমানে বর্ডার ক্রস করছো, এখন তোমায় কি করব বলো। আসল কথা হলো দীপিকা বৃদ্ধাশ্রমটা ছিল অন্য জেলায়, আর উপরে পারমিশন ছাড়া এক জেলার কালেক্টর অন্য জেলায় ঢুকতে পারে না। তখন সেই কালেক্টর রামের কাছে ক্ষমা চায় আর বলে, আমার চাকরির মাত্র 6 মাস আছে, প্লিজ কোনো কমপ্লেন করো না। এসব কিছু শুনে দীপিকা সব কিছু বুঝতে পারে কেন বৃদ্ধাশ্রমে আসছিল না রাম, এবং পরের দিন রাম সেই কালেক্টরের পারমিশন নিয়ে দীপিকার বৃদ্ধাশ্রমে আসে। অন্যদিকে সীমা ও মুফিদেবের বালুর মাইনিংয়ে নতুন লোক কাজ না করতে চাওয়াতে সরাসরি কালেক্টরের কাছে চলে আসে মুফিদেব ও সীমা। কিন্তু রাম গুরুত্বপূর্ণ শান্তি মিটিং নিয়ে ব্যস্ত ছিল। রাম বলে, আমি একটু গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি, আপনি একটু পরে আসুন। কিন্তু মুফিদেব তার মন্ত্রীর পাওয়ার দেখায় বলে, তুমি একজন মন্ত্রীকে অপেক্ষা করতে বলছো? রাম বলে, আমরা যা লিখি আইন পাস করি সেই আইনে তোরা চলিস, আর তুই আমাকে মন্ত্রীর পাওয়ার দেখাচ্ছিস। রাম কালেক্টরের ক্ষমতা বুঝিয়ে দেয় মুফিদেবকে, আর মুফিদেব কোনো উপায় না পেয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। কেটে যায় কয়েক ঘন্টা। এবার শেষ হয়ে যায় মিটিং। মুফিদেব রামকে তার লোকজনকে ছাড়তে বলে। এটা শুনে রাম মন্ত্রীর কাছে লিখিত চায়। এটা শুনে সাথে সাথে ক্ষেপে যায় মুফিদেব, আর অন্য কোনো উপায় না পেয়ে মুফিদেব রামকে বলে, আমি তোকে দেখে নিব বলে ফিরে যায় মুফিদেব। পরের দিন এক সমাবেশ হয়, যেখানে উপস্থিত থাকে রাজ্যের অনেক মন্ত্রী সহ সিএম। সেই অনুষ্ঠান নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল রামের। সিএম বক্তব্য দিতে যাবে, ঠিক তখনই কথা বলে এক পাগল মহিলা। ওনাকে দেখে কেন যেন সিএম একেবারে ভয় পেয়ে যায়। সেই মহিলা ভরা স্টেজে সিএমের নাম ধরে কথা বলতে থাকে। তাদের দলের মন্ত্রীর কুকর্ম ও 2 নম্বরই ব্যবসার কথা বলতে থাকে। আর এগুলো শুনে
মফিদেব রেগে গিয়ে সেই মহিলা ও দীপিকাকে ধাক্কা দিয়ে স্টেজ থেকে ফেলে দিতে থাকে। তখন রাম সেই পাগলি ও দীপিকাকে ধরে ফেলে আর সাথে সাথে মফিদেবকে কষে একটা থাপ্পড় মারে। অনেক ক্ষেপে যায় মফিদেব। তার বাবা সিএমকে অনেক কিছু বলতে থাকে, কিন্তু সিএম মফিদেবকে সবার সামনে সরি বলতে বলে। এবার সিএম মঞ্চ থেকে নেমে যেতে ধরলেই তার পুরনো স্মৃতি মনে পড়ে যায় এবং সিএম অজ্ঞান হয়ে যায়। তখন সিএমকে হাসপাতালে আনা হয়। এবার একটু পরে আমাদের দেখানো হয় সে মহিলা আসলে কে, কেন সিএম সেই পাগল মহিলাকে দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল। এবার আসে মুভির আসল টুইস্ট। বন্ধুরা, কপিরাইট ইস্যুর কারণে মুভিটি 2 পার্টে ভাগ করা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।